নমস্কার। ক্যাসেল অফ স্টোরিজে সকল শ্রোতা বন্ধুদেরকে স্বাগত জানাই। আমাদের আজকের গল্প ক্যাসেল অফ স্টোরিজ অরিজিনালসের বিসর্জন। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। অনেক বছর পর আবার পুজোয় আমার দিদার গ্রামের বাড়ি যাচ্ছি। ছোটবেলা বেশ কয়েকবার পুজোয় সেখানে গেছিলাম আমার মায়ের সাথে। বড় হওয়ার পর সেখানে যাওয়ার সুযোগ আর হয়ে ওঠেনি। এখন আমি চাকরি সূত্রে পুনায় থাকি। গত বছর পুজোতে তো ছুটিও পাইনি। এবছর তাই আগের থেকেই ছুটি নিয়ে রেখেছি। দিদার বাড়ি দুর্গানগর। পুনা থেকে ফ্লাইটে কলকাতা, তারপর সেখান থেকে ট্রেনে দুর্গানগর। সপ্তমীর দিন সকালে ফ্লাইট। ঠিক 6টায় পৌঁছালাম পুনা এয়ারপোর্টে। মনে যেন ঢাকের শব্দ পরিষ্কার শুনতে পাচ্ছি। 7টায় বোর্ডিং। কলকাতায় যখন ফ্লাইট ল্যান্ড করলো তখন বাজে 9:45। এয়ারপোর্ট থেকে আমাকে যেতে হবে শিয়ালদা স্টেশনে। না, বাড়িতে আর ঢুকবো না, কারণ মা বাবা পঞ্চমীতেই দুর্গানগর চলে গেছে। আর সাথে আমার সেখানে পরার জন্য জামা কাপড় ও দরকারি জিনিসও নিয়ে গেছে। তাই এয়ারপোর্টের সামনে থেকেই একটা ট্যাক্সি ধরে নিলাম। শিয়ালদা যাওয়ার পথে ছোট বড় বেশ কিছু মণ্ডপ পড়ল। চারপাশে ঢাকের শব্দ ও পুজোর গান। দুটো কলাবউও চোখে পড়ল। পুজোর ট্রাফিক ঠেলে স্টেশন পৌঁছতে পৌঁছতে প্রায় 11:30 বেজে গেল। স্টেশনে ঢুকেই টিকিট কেটে ট্রেনের অপেক্ষা। ট্রেন আছে দুপুর 1টায়। স্টেশন থেকেই কিছু শুকনো খাবার কিনে নিলাম। ট্রেনে যেতে যেতে খাওয়া যাবে, কারণ পথটা কম নয়। ট্রেনে প্রায় 3 ঘন্টা সময় লাগবে। 1:45 নাগাদ ট্রেন এসে দাঁড়ালো প্ল্যাটফর্মে। ঠিক দুপুর 1টা নাগাদ ট্রেন ছাড়লো গন্তব্যের উদ্দেশ্যে। কিছু পরেই শহুরে পরিবেশ ছাড়িয়ে ট্রেন ছুটলো গ্রাম্য পথে। লাইনের দুই ধার কাশফুলে সাদা হয়ে আছে। বেশ অনেকটা দূরে দূরে ছোট ছোট পুজোর মণ্ডপগুলো থেকে ভেসে আসছে ঢাকের শব্দ, কাসরের শব্দ। দুর্গানগর যখন পৌঁছলাম তখন বিকেল 5টা বাজে। ছোট স্টেশন, কিন্তু লোকজনের ভিড় বেশ ভালোই। স্টেশন থেকে বেরিয়ে একটা ছোট নদী। সেই নদী পার করে যেতে হবে দুর্গানগর গ্রামে। লঞ্চে সময় লাগে 5 থেকে 10 মিনিট, যতদূর আমার মনে আছে। স্টেশনের শেষ প্রান্তে লঞ্চের টিকিট কাটার একটা ছোট্ট টিকিট ঘর। সেখান থেকে টিকিট কেটে লঞ্চের জন্য অপেক্ষা করতে লাগলাম। সামনেই কোনো পুজো মণ্ডপে ঢাকের হালকা শব্দ শোনা যাচ্ছে। আমি বসে বসে অপেক্ষা করতে লাগলাম লঞ্চের। নদীটিতে বেশ মাছ আছে। নদীটি ছোট হলেও বেশ গভীর। এখানেই গ্রামের সব ঠাকুরের বিসর্জন হয়। দিদার বাড়ির ঠাকুরের বিসর্জনও এই নদীতেই হয়। ছোটবেলা আসতাম এখানে বিসর্জন দেখবার জন্য। এমন সময় লঞ্চ এসে উপস্থিত হলো যাত্রী তোলার জন্য। চটপট উঠে পড়লাম লঞ্চে। গিয়ে একটা জায়গা দখল করে বসলাম। লঞ্চ ছাড়লো নির্ধারিত সময়। আমি অন্যমনস্কভাবে নদীর জলের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ একটা নারী কণ্ঠের আচমকা প্রশ্নে চমকে উঠে সামনে তাকালাম। মুখার্জি বাড়ি যাচ্ছেন বুঝি? সামনে একজন মহিলা বসে। খুব বেশি বয়স না, দেখতে সুন্দর, ফর্সা, পরনে লাল শাড়ি, সিঁথিতে সিঁদুর। মহিলাকে দেখে বুঝলাম তিনি সন্তান সম্ভবা। একটু ইতস্ততভাবে বললাম, হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? ওই শহুরে সাজ পোশাক দেখে আন্দাজ করলাম আর কি। তা
আপনি কি পুজোতে ঘুরতে এসেছেন নাকি বাড়ির কেউ হন? ওটা আমার দিদার বাড়ি, মানে আমার মায়ের মামা বাড়ি। ও, আপনি মানে রমা দেবীর নাতনি? আপনি চেনেন দিদাকে? হ্যাঁ, খুব ভালোভাবেই চিনি। একটু অদ্ভুত লাগলো, কারণ দিদা তো গ্রামে খুব একটা আসেই না, কলকাতায় মামাদের সাথে থাকেন। মহিলার সঙ্গে বেশি কথা বলবার ইচ্ছে আমার ছিল না। তাকে এড়ানোর জন্য জামার পকেট থেকে মোবাইল ফোনটা বের করে তাতে মনোনিবেশ করলাম। যদিও এখানে ইন্টারনেটের হাল বড়ই বেহাল, তাও যতটুকু এড়িয়ে যাওয়া যায় তাকে। কিন্তু কিছুক্ষণ পরে সেই মহিলা যে প্রশ্ন করলো আমাকে, তাতে আমি আবার মুখ তুলে তার দিকে তাকালাম। সে জিজ্ঞেস করল, তা আপনি কখনো গৌরী দেবীর নাম শুনেছেন? গৌরী দেবী অর্থাৎ আমাদের বড় দিদা। আমার দিদারা 3 ভাই বোন, দিদা, দাদুমণি আর বড় দিদা। দিদা ছিল সব থেকে ছোট, আর বড় দিদা সব থেকে বড়। বড় দিদাকে আমি কেন, আমার মাও কখনো দেখেনি। শুনেছি অনেক আগে এক দুর্ঘটনায় তিনি মারা গিয়েছিলেন। তখন দিদার বিয়েও হয়নি। আমি মহিলাকে উত্তর দিলাম, হ্যাঁ শুনেছি, উনি আমাদের বড় দিদা ছিলেন। আচ্ছা, শুধু এতটুকুই জানেন বুঝি ওনার ব্যাপারে? কেন বলুন তো? আরে না না, তেমন কিছু নয়। আসলে এই নদীটা পার করতে গিয়ে হঠাৎ ওনার কথা মনে পড়ে গেল। শুনেছি এই নদীতে ডুবেই নাকি তার মৃত্যু হয়। এটা জানেন নিশ্চয়? হ্যাঁ শুনেছি, একটা দুর্ঘটনায় উনি প্রাণ হারান। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন নাকি ওনাকে হত্যা করা হয়েছিল? মানে ওনাকে ইচ্ছাকৃতভাবে এই নদীতে ডুবিয়ে মারা হয়েছিল। আমি এবার একটু বিরক্ত হয়েই বললাম, দেখুন, এ বিষয়ে আপনার সাথে কোনো রকমের কথা বলতে আমি ইচ্ছুক নই। এই বলে আমি আমার স্থান ছেড়ে উঠে লঞ্চের সামনের দিকে এগিয়ে এসে দাঁড়ালাম। সেখানে আরও অন্যান্য যাত্রীরা দাঁড়িয়েছিল। এমন সময় আমার কাঁধে একটা গরম নিঃশ্বাসের স্পর্শ পেলাম। আবার সেই পরিচিত স্বর, সেই মহিলা ঠিক আমার পেছনে এসে দাঁড়িয়েছে। কেউ জানে না এ কথা, জানতে চাইবে না কেমন ভাবে তার মৃত্যু হলো। আশেপাশের যাত্রীরা খুব স্বাভাবিকভাবেই সেখানে দাঁড়িয়েছিল। আমার অস্বস্তি এতক্ষণে চরমে উঠেছে। সে বলতে লাগলো, 7 মাসের গর্ভবতী ছিলেন তোমার বড় দিদা। তার শ্বশুর ঘরের পুত্র সন্তানের চাহিদা এমন চরম সীমায় পৌঁছেছিল যে ইতিমধ্যে তার একটা কন্যা সন্তান তারা হত্যা করেছিল। আর সে কথা তারা ঘুণাক্ষরেও কাউকে জানতে দেয়নি। আর যাতে কেউ জানতে না পারে সে কারণে তোমার বড় দিদার বাপের বাড়ি আসাও বন্ধ করে দিয়েছিল সেই মানুষরূপী অসুরগুলো। সেই অভাগিনী খুব ভালো করেই জানতো এবারও যদি তার কন্যা সন্তান হয় তবে এবারও তারা সেই সন্তানকে মেরে ফেলবে, এমনকি তাকেও রেহাই দেবে না। তাই নবমীর রাতে সে লুকিয়ে শ্বশুর ঘর থেকে বেরিয়ে আসে। ভোর রাতে এই নদীর তীরে এসে পৌঁছয়। কিন্তু অত ভোরে নদী পার করবার মতো কোনো মাঝি পাড়ে উপস্থিত ছিল না। তবে সে এতটুকু জানতো একবার বাপের ঘরে পৌঁছতে পারলে তার কোনো ক্ষতি আর কেউ করতে পারবে না। তবে এই কথাটি শুধু সেই নয়, তার স্বামীও খুব ভালো করে জানতো। আর তার সাথে এও জানতো তোমার বড় দিদার বাবা এতটাই ক্ষমতার অধিকারী, পূর্বের ঘটনা জানাজানি হলে তাদের নিস্তার নেই।
তাই সেই ভোর রাতে সপরিবারে তারা হাজির হলো একটি গর্ভবতী স্ত্রীকে প্রাণে মারবার জন্য। তোমার বড় দিদা অনেক কাকুতি মিনতি করেছিল তাদের প্রাণ ভিক্ষা দেওয়ার জন্য, কিন্তু সেই অসুরগুলো তার একটাও কথা শোনেনি। ভোর হবার আগেই গৌরী দেবী আর তার সন্তানকে এই নদীর জলে ডুবিয়ে হত্যা করলো তারা। মায়ের বিসর্জনের আগেই তার মেয়ের বিসর্জন হলো। ইতিমধ্যে লঞ্চ এসে তীরে ভিড়েছে। আমি পাথরের মতো সেখানেই দাঁড়িয়েছিলাম। এমন সময় পেছন থেকে আওয়াজ এলো, ও দিদি, এগোন, নামবো তো। আমি সম্বিত ফিরে পেলাম। পেছনে ফিরে অবাক হয়ে গেলাম। কোথায় সেই মহিলা? এখনই তো এখানেই দাঁড়িয়েছিল, ঠিক আমার পেছনে। এত তাড়াতাড়ি নেবেও গেল। সেখানে আর দাঁড়ালাম না, তাড়াতাড়ি নেমে পড়লাম। ঘাটে এসে দেখলাম আমার মামাতো দাদা আমার জন্য সেখানে অপেক্ষা করছে। আমাকে দেখেই হাঁক দিল, এই এই যে এই যে এখানে, এদিকে এদিকে, হ্যাঁ হ্যাঁ এদিকে। এতক্ষণ মনটা কেমন ভারী হয়েছিল, এবার দাদাকে দেখে বেশ হালকা লাগছে। আমি হাসি মুখে এগিয়ে গেলাম দাদার দিকে, গিয়ে জিজ্ঞেস করলাম, কিরে, তুই আমার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিলি? হ্যাঁ, যা জোর করে পাঠালো। এবার চল, সন্ধ্যা নামছে, আর পিসি তোর জন্য চিন্তা করে করে শেষ হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি পা চালা। বেশ কিছু দূর হেঁটে পৌঁছলাম দিদার বাড়িতে। কি সুন্দর করে সাজানো হয়েছে সারা বাড়ি, চারপাশ আলোয় ভরে আছে। কত লোক, এদের মধ্যে অনেককে তো আমি চিনিও না। সে যাই হোক, বাড়ির পূর্ব দিকে নাট মন্দির। সেই নাট মন্দিরটা অপরূপ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, আর তারই মাঝখানে একটি একচালা দুর্গা প্রতিমা, গায়ে গয়না, হাতে অস্ত্র, সাথে 4 ছেলে মেয়ে। মা এসে জিজ্ঞেস করলো, আসতে কোনো সমস্যা হয়নি তো মা? না মা, কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, যা গিয়ে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে। সারাদিন তো কিছু খাবার পড়েনি পেটে, একটু খেয়ে নিবি। ওই মেরুন সুটকেসটাতে তোর জামা কাপড় রাখা আছে। আর হ্যাঁ, আগে দিদার সাথে দেখা করে নিস। দিদা আর দাদুমণি আমায় দেখে খুব খুশি। অনেকদিন পরে সকলের সঙ্গে দেখা হতে হাসিতে আড্ডায় মশগুল হয়ে গেলাম। তারপর লঞ্চের সব ঘটনা সম্পূর্ণ ভুলে গেলাম। মা এসে বলল, একদম কিন্তু কেউ রাত জাগবি না, কাল তাড়াতাড়ি উঠতে হবে, অঞ্জলি আছে। যা সব ঘুমা গিয়ে। মায়ের বকুনি খেয়ে ঘুমোতে গেলাম। শুতে না শুতেই ঘুম চলে এলো। পরের দিন অষ্টমী। সকালে উঠেই স্নান সেরে অঞ্জলি দিয়ে নিলাম। তারপর ভোগ খাওয়া, ধুনুচি নাচ সব চলতে লাগলো। পরের দিন ঠিক করলাম আশেপাশে যে কটা ছোটোখাটো পুজো হচ্ছে সেগুলো দেখতে যাব। যেমন কথা তেমন কাজ। নবমীর পুজো শেষ হতেই দুপুরে খাওয়া দাওয়া সেরে সব ভাই বোনেরা মিলে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। আশেপাশে বেশ কিছু ঠাকুর দেখে আবার হাজির হলাম সেই নদীর ধারে। সেখানে আসতেই আমার মনে পড়ে গেল সেই অদ্ভুত মহিলার কথা। বাড়ি ফিরতেই আমি দাদাসহ অন্য ভাই বোনদেরকে নিয়ে একটি ঘরে গিয়ে বসলাম। তারপর সেদিনকার সব ঘটনা খুলে বললাম। সব শুনে দাদা বলল, ধুর, তোকে একা দেখে উল্টো পাল্টা গল্প বলে ভয় পাওয়াচ্ছিল। কিন্তু এ কথা তো সত্যি যে তিনি সেই নদীতে ডুবে মারা গিয়েছিলেন। বড়দিদা যে নদীতে ডুবে মারা গেছিল সেই কথা এই গ্রামের বেশিরভাগ লোকই জানতো। সেরকমই কারোর থেকে এই কথাটা শুনে তার মধ্যে নিজের কিছু গল্প বানিয়ে তোকে শুনিয়ে দিয়েছে। নাহলে উনি একটা বাইরের লোক হয়ে জেনে গেলেন যে বড় দিদাকে হত্যা করা হয়েছে। তা ঠিক,
এ কথা যদি সত্যি হতো তাহলে বাড়িতে কেউ না কেউ তো জানতো, আর কখনো না কখনো আমরাও জানতে পারতাম। জানা তো দূরের কথা, আমরা তো কেউ ওনাকে দেখিও নি। আমি একবার ওনার একটা ছবি দেখেছিলাম, দাদুমণির কাছে আছে, দাদুমণির ব্যাগে থাকে। দাঁড়া, দাদুমণিকে গিয়ে জিজ্ঞেস করি সেই ছবিটা আছে কিনা। এই বলেই দাদা সেই ঘর থেকে বেরিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর আবার সে ফিরে এলো। এবার ওর হাতে একটা হলদে হয়ে যাওয়া পুরনো ছবি। দেখে বুঝলাম দাদুমণির কাছ থেকে ছবিটিও জোগাড় করতে পেরেছে। ছবিটি এবার নিজের হাতে নিয়ে দেখলাম। তাতে 3 জন দাঁড়িয়ে আছে। মাঝখানে একটি অল্প বয়সী যুবক। দেখেই বোঝা যাচ্ছে ওটা দাদুমণি। দাদুমণির ডান পাশে একটি কিশোরী। যতদূর সম্ভব ওটা দিদা, কারণ দিদাই সবার ছোট। এবং বাঁদিকে একটা যুবতী। সেই যুবতীর দিকে নজর পড়তেই আমার চক্ষু স্থির হয়ে গেল। এ তো সেই লঞ্চে আমার সামনে বসে থাকা মহিলাটি। আমি দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা, ইনি কে রে? ইনিই তো বড় দিদা। কেন, কি হয়েছে? দাদার প্রশ্নের কোনো উত্তর দেওয়ার ক্ষমতা তখন আমার আর ছিল না। পরদিন দশমী। সকাল সকাল দশমীর পুজো শেষে শুরু হলো মায়ের বরণ। সব এও স্ত্রী মাকে বরণ করে বিদায় জানালো। বরণ শেষে সিঁদুর খেলা। মহিলাদের সিঁদুর খেলা শেষ হলে পরে মাকে নাট মন্দির থেকে বের করে আনা হলো। ঢাকের সুরে মাকে নিয়ে যাওয়া হলো বিসর্জনের জন্য। তারপর নিয়ম মেনে মাকে 7 পা ঘোরানো হলো। এমন সময় আমার চোখ পড়ল নদীর দিকে। দূরে দেখতে পেলাম নদীর ঠিক মাঝখানে জলের ওপর দাঁড়িয়ে আছে বড় দিদা। তার চোখ জলে ভরা। ঠিক সেই সময় মায়ের বিসর্জন দেওয়া হলো। এবং বিসর্জনের জল ছেটানো হলো দর্শনার্থীদের উপর। সেই জলের ছিটায় আমার সম্বিত ফিরল। নদীর দিকে তাকিয়ে দেখলাম বড় দিদা আর নেই। শুধু এতটুকু আমি জানতে পারলাম না যে আজ এত বছর পর বড় দিদা তার মৃত্যুর মর্মান্তিক সত্যতা জানাবার জন্য আমাকেই কেন বেছে নিলেন। শুনলেন ক্যাসেল অফ স্টোরিজ অরিজিনালসের বিসর্জন। আমাদের আজকের গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ক্যাসেল অফ স্টোরিজকে সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে ফিরব এবং আমাদের সকল শ্রোতা বন্ধুদের ক্যাসেল অফ স্টোরিজের পক্ষ থেকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই।